নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সংবাদ মাধ্যমের ভূমিকা, বিশেষ করে বাংলা সংবাদ মাধ্যমের ভূমিকা, আজকে যখন এই প্রতিবেদন আপনাদের জন্য তৈরি করছি, সেদিন সকালবেলা আনন্দবাজার পত্রিকার প্রথম পৃষ্ঠায় যে সংবাদ বড় বড় হরফে আপনারাও পড়েছেন, আমরাও পড়েছি, কমিশনকে তোপ কোর্টের, খুনের মামলা হওয়া উচিত। মাদ্রাস হাইকোর্টের একটি রায়কে, চিফ জাস্টিসের ঘরে একটি রায়কে কেন্দ্র করে আনন্দবাজার গোষ্ঠী যে ভূমিকা পালন করলো, আমাদের মনে হয়েছে বাংলা বার্তার দর্শকদের তার সম্বন্ধে কিছুটা অবহিত করা দরকার। আমরা এই সংবাদ মাধ্যমের এই সংবাদটি পড়ার পর আপনারা একটু খেয়াল করে দেখবেন, 26 তারিখ সোমবার, সেদিন সপ্তম দফার নির্বাচন কলকাতায় হচ্ছে এবং সেই নির্বাচনে যখন মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে ভোট কেন্দ্রে যাচ্ছে, ভোট দিচ্ছে, তখনই সংবাদ মাধ্যমের একটি শ্রেণী, একটি বিশেষ সংবাদ মাধ্যমের শ্রেণী, তারা খুব চিন্তিত হয়ে পড়লো মানুষের জীবন নিয়ে। ঠিকই তো, কোভিড সিচুয়েশনে মানুষের জীবন নিয়ে চিন্তিত হওয়া দরকার, কিন্তু নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধারাবাহিকভাবে তোপ দেখে যাচ্ছিলেন যে 3 দফার নির্বাচনকে একসঙ্গে করলে কোভিড সংক্রমণ কম হবে, তখন প্রশ্ন উঠেছিল যে কিভাবে সেটা সম্ভব। ধরুন সব নির্বাচনগুলো যদি একই দিনে হয়ে যায়, তাহলে কোভিড সংক্রমণ কমবে কি করে? এই প্রশ্নটা কিন্তু বহু মানুষের মনে এসছে, আমাদের মনেও এসছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছিলেন, এই সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা যাতে নির্বাচন কমিশন যথাযথভাবে না করতে পারে, তার সুযোগ নিয়ে মুর্শিদাবাদ কিংবা ধরুন বীরভূমের মতো অনুব্রত মণ্ডলের জেলা, সেখানে অবাধে মানুষের অধিকার লুট করা যায়, কিংবা কলকাতার মানুষের ভোটের অধিকারটা লুট করা যায়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার ইন্টেনশন ছিল। নির্বাচন কমিশনের সিকিউরিটি, সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স বা সিআরপিএফ নিয়ে যে বাড়াবাড়ি হচ্ছে, সেটা নিয়ে বারবার তিনি চিন্তিত হয়েছিলেন, চিন্তা ব্যক্ত করেছেন, এবং স্বাভাবিকভাবে তিনি চাইছিলেন 3 দফার নির্বাচনটা একত্রিত করার, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে বারবার তিনি কাঠগড়ায় তুলছিলেন। আপনারা একটু খেয়াল করে দেখবেন, 26 তারিখে নির্বাচনের দিন দুপুর থেকে সংবাদ মাধ্যমের একটি বিশেষ গোষ্ঠী, এবং তার মধ্যে তার দায়িত্ব নেতৃত্বে ছিলেন আনন্দবাজার গোষ্ঠী, মাদ্রাস হাইকোর্টের একটি রায়কে নিয়ে উঠে পড়ে লাগলেন এবং সেখানে বললেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে খুনের মামলা হওয়া উচিত। তারই প্রেক্ষিতে আমাদের মনে হয়েছিল যে এই রায়টি একটু পর্যবেক্ষণ করা দরকার। রায়ের প্রতিলিপিটি আমাদের হস্তগত হয়েছে, যেটা আপনারা এই মুহূর্তে বাংলা বার্তা ক্যামেরায় দেখছেন, যেখানে WP নাম্বার 10441 of 20221, এই 7-8 পৃষ্ঠার রায়টি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বাংলার বার্তার তরফ থেকে 3 বার পড়লাম, এবং কোনো জায়গায় কোনো শব্দে কোথাও মাদ্রাস হাইকোর্টের বিচারপতির, চিফ জাস্টিসের কখনো কোনো উল্লেখ নেই যে কমিশনকে কাঠগড়ায় তুলে খুনের মামলা হওয়া উচিত। একটা অদ্ভুত ধরনের প্রচার। আমি খালি অবাক হচ্ছিলাম রায়টার কিসের প্রেক্ষিতে হয়েছে। 77 জন ক্যান্ডিডেট, 135 কারুর বলে মাদ্রাসের একটি বিধানসভা কেন্দ্রে, সেখানে 77 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, প্রার্থী হয়েছেন। ফলে তার যে কাউন্টিং টেবিল, সেই কাউন্টিং টেবিলের অ্যারেঞ্জমেন্ট নিয়ে জনস্বার্থ মামলা হয়েছে, এবং সেই নিয়ে হাইকোর্ট কিছু অবজারভেশন দিয়ে সেখানকার নির্বাচন কমিশনকে কিছু কার্যকরী ভূমিকা নিতে বলেছেন, এবং সেখানে নির্বাচন কমিশনকে ইতিমধ্যে বলেছেন যে 6 অ্যাডিশনাল কাউন্টিং টেবিলস হ্যাভ বিন অর্গানাইজড, সেটা ইলেকশন কমিশন থেকে মাদ্রাসে জানানো হয়েছে। তার প্রেক্ষিতে সিমিলার অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স হ্যাভ টু বি অ্যাডাপ্টেড অ্যাট এভরি কাউন্টিং সেন্টার বলে রায় দিয়েছেন চিফ জাস্টিস, এবং সেই প্রেক্ষিতে কিছু অবজারভেশন রেখেছেন, যে অবজারভেশনগুলো সাধারণভাবে যে কোনো বিচারপতি রাখতে পারেন, যেখানে পরিষ্কার বলছেন at no cost should the counting result in being a catalyst for a further surge, politics or no politics, and whether the counting takes place in a staggered manner or is deferred, public health is of paramount importance, and it is distressing that constitutional authorities have to be reminded in such regard. এখানে নির্বাচন কমিশন সম্বন্ধে এইটুকু কথা বলেছেন, কিন্তু প্রশ্নটা হলো এটাকে বিকৃত করে আনন্দবাজার গোষ্ঠী কি করলো দেখুন, যেখানে পরিষ্কার আনন্দবাজার প্রথম পৃষ্ঠায় লিখছে ভারতের 2য় দফায় করোনা সংক্রমণ ছড়ানোর জন্য নির্বাচন কমিশনকে এককভাবে দায়ী করলো মাদ্রাজ হাইকোর্ট, এবং তারপরে লিখছে গণস্বাস্থ্য সবার আগে, মানুষ বেঁচে থাকলে তো ভোটের মতো গণতান্ত্রিক অধিকার ভোগ করবে। ঠিকই তো, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ধরনের মন্তব্যকে কভার পেজে প্রথম পৃষ্ঠায় হেডলাইন করা হলো, সেটির কোনো উল্লেখ নেই মাদ্রাস হাইকোর্টের এই রায়। অর্থাৎ বাংলার সাধারণ মানুষ যারা আনন্দবাজার গোষ্ঠীকে বিশ্বাস করে বা এই সংবাদ মাধ্যমগুলোকে এতদিন বিশ্বাস করে এসছে, তাদের বিশ্বাসকে নিয়ে কত বড় ছেলে খেলা করলো দেখুন। পেছনে কারণটা কি? পেছনে কারণটা হচ্ছে
যাতে শেষ দফা নির্বাচনগুলোতে মানুষ বেশি ভোট না দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই চাইছেন যে তার কারণ বেশি ভোট দিলে অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট হবে, কলকাতার মানুষ, বীরভূমের মানুষ, মুর্শিদাবাদের মানুষ যাতে বা মালদহের মানুষ যাতে কম সংখ্যায় ভোট দেয়। তাহলে যদি মান রক্ষা হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য আনন্দবাজার গোষ্ঠীর এই প্রাণান্তকর চেষ্টা আমাদের খালি বারবার মনে হচ্ছিল কতটা নিচে নামাবে আনন্দবাজার গোষ্ঠী। ভেতরের পৃষ্ঠায় 7ম পৃষ্ঠায় আরো রায়, কমিশনের জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি বন্দ্যোপাধ্যায়। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা সেইখানটায় আসি, একটু আপনাদের পড়ে শোনাই। সেখানে কি বলেছেন? সেখানে বলেছেন, দি ম্যাটার উইল অ্যাপিয়ার অন April 13, 2021 to review the situation when a complete picture as to adequate steps have been taken at all counting centers should be indicated by the election commission. ইলেকশন কমিশন যে রিপোর্টটা দেবে সেটা রিভিউ করা হবে, 30 তারিখ হাইকোর্টে সেটা উঠবে। সেটাকে আনন্দবাজার কিভাবে বিকৃত করছেন আপনারা খেয়াল করে দেখুন। কমিশনের জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি বন্দ্যোপাধ্যায়। আমার প্রশ্নটা হচ্ছে, আনন্দবাজার এই বিকৃত করে লাভটা কি হচ্ছে? মাদ্রাস হাইকোর্টে আনন্দবাজার যায়নি, একটি রায়কে তারা, এই হাইকোর্টের এই রায়টা তাদের হাতে এসছে, এই হাইকোর্টের রায়টা তারা একবার ভাবলেন না সাধারণ মানুষ, যে কোনো মানুষ দেখতে পারেন বা অন্যান্য মিডিয়া দেখতে পারেন? প্রশ্নটা হলো যে এই জাতীয় মানুষের বিষয় নিয়ে খেলে আনন্দবাজার লাভটা কি হলো? কি সাংঘাতিক মন্তব্য করেছে আনন্দবাজার, খেয়াল করুন। খুনের মামলা হওয়া উচিত কমিশনের অফিসারদের বিরুদ্ধে, বিচারপতি বন্দ্যোপাধ্যায় বলছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই 7-8 পাতার রায়ের কোনো জায়গায় এ জাতীয় শব্দবন্ধ ব্যবহারই করেননি বিচারপতি বন্দ্যোপাধ্যায়, অথচ তার নাম করে এই ধরনের বিকৃত তথ্য পেশ করলো আনন্দবাজার পত্রিকা। আমাদের খালি বাংলার মানুষকে, বাংলার বার্তা লক্ষ লক্ষ দর্শকদের একটু চিনিয়ে দেওয়া দরকার এই চেহারাটা। আসলে আনন্দবাজার দীর্ঘদিন ধরে চায় না যে ভারতীয় জনতা পার্টি একটা রিপ্লেস করুক তৃণমূল সরকারকে। তারা চাইছেন তৃণমূল সরকার থাকুক, তাহলে কোটি কোটি টাকার বিজ্ঞাপন আনন্দবাজার গোষ্ঠী পেতে পারবে, এই শ্রেণীর সংবাদ মাধ্যম গোষ্ঠীগুলো পেতে পারবে। বিজেপি গভর্নমেন্ট এলে তাকে ব্ল্যাকমেল করতে পারবে না, ফলে স্বাভাবিকভাবে তাদের বিরুদ্ধে গত 3-4 মাস ধরে, আপনাদের সেই এপিসোড আগামী দিনে করবো, ধারাবাহিক প্রচার। আজকেও সংবাদ মাধ্যমে, সংবাদপত্রে দেখলাম পোস্ট এডিটোরিয়ালে লেখানো হয়েছে অভিরূপ সরকারকে দিয়ে লেখানো হয়েছে, যাতে কোনোভাবে বাঙালি যেন পরিবর্তন না করে, ইনিয়ে বিনিয়ে নানানভাবে বলা হয়েছে। এই অভিরূপ সরকারকে আপনারা সবাই জানেন, সরকারি কর্মচারী যাদের ডিএটাকে দীর্ঘদিন ধরে বিলম্বিত করার যে চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছে, তাদের যে অধিকার সরকারি কর্মচারীদের, সেই অধিকারটাকে ধাক্কা দিয়ে থামিয়ে রেখেছেন এই অভিরূপ সরকারকে ব্যবহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভিরূপ সরকারকে দিয়ে পোস্ট এডিট লিখিয়ে যাতে মানুষ বিজেপিকে ভোট না দেয়, তার কি প্রাণান্তকর চেষ্টা করলো আনন্দবাজার পত্রিকা। খালি ভাবছিলাম যে একটা ইতিহাসের পাতায় দীর্ঘদিন ধরে আনন্দবাজার পত্রিকা তার নিরপেক্ষতা নিয়ে মানুষ গর্ব করত, তাকে বিশ্বাস করত। সকালে চায়ের কাপে চুমুক দেওয়ার সময় আনন্দবাজার পত্রিকাকে হাতে রাখত যে বাঙালি সুধী সমাজ, সেই সুধী সমাজকে আনন্দবাজার কিভাবে ঠকাচ্ছে একটু খেয়াল করে দেখুন। একজন প্রধান বিচারপতির রায়কে নিয়ে ওইভাবে ছেলে খেলা করতে একবারও বাধ্য না আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর। আমাদের কিছু বলার নেই। আমরা আনন্দবাজার পত্রিকা গোষ্ঠী গত 4 মাস ধরে কিভাবে অ্যান্টি ক্যাম্পেইন করে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরার জন্য কি প্রাণান্তকর চেষ্টা করে গেছেন, তার সমস্ত প্রমাণ আমরা দলিল দস্তাবেজ করে রেখেছি আপনাদের কাছে। পর্বে পর্বে সেটা প্রকাশ করবো, কিন্তু আজকে শুধু এইটুকু বলে শেষ করব, চিনে রাখুন এই চেহারাটা, চিনে রাখুন আনন্দবাজার গোষ্ঠীর। মানে কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়, কখনো প্রতিদিন পায়ে প্লাস্টারের রাজনীতি করা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিদিন প্রথম পৃষ্ঠায় সংবাদ মাধ্যমে ছবি আকারে চেপে তার জন্য একটা সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করে গেছেন দীর্ঘদিন ধরে এই আনন্দবাজার পত্রিকা গোষ্ঠী। আপনাদের চিনে রাখা দরকার যে সংবাদ মাধ্যমে আপনারা বিশ্বাস রাখেন, আস্থা রাখেন, মেইনস্ট্রিম মিডিয়া তারা কিভাবে আপনার আস্থা এবং বিশ্বাসকে নিয়ে দিনের পর দিন খেললো। এবং শুধু তাই নয়, মাদ্রাস হাইকোর্টের একটা রায়কেও তথ্যকে বিকৃত করে আপনাদের সামনে ফেললো। আমরা তথ্য প্রমাণ দিয়ে এই ডকুমেন্টটা আমাদের হাতে আছে, যে কেউ চাইলে সেটা আপনাদের কাছে পাঠিয়ে দেবো, আপনারা ওয়েবসাইটে গেলেও সেটা পাবেন। কোথাও কোনো জায়গায় কখনো কোনোভাবে বিচারপতি এই জাতীয় মন্তব্য করেনি, যেটিকে আনন্দবাজার পত্রিকা আপনাদের সামনে তুলে ধরলো। আজকে এই বিষয় নিয়ে আমরা গিয়েছিলাম প্রণয় রায়ের কাছে, যিনি সংবাদ মাধ্যমের খুব কাছের মানুষ। এই বিষয়টা নিয়ে তিনি কি বললেন আমার মনে হয় বাংলা বার্তার দর্শকদের শোনা দরকার। প্রণয় রায় কি বললেন আসুন সবাই মিলে শুনি। প্রণয়দা নমস্কার, আমি সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার বলুন। বলছি, মাদ্রাস হাইকোর্টের একটা রায়কে কেন্দ্র করে বাংলার সংবাদ মাধ্যম, এক শ্রেণীর সংবাদ মাধ্যম, বিশেষ করে আনন্দবাজার পত্রিকা গোষ্ঠী যে নক্কারজনক ভূমিকা পালন করছে। আমি মাদ্রাস হাইকোর্টের চিফ জাস্টিসের রায়টা আমি 3 বার চোখ বোলালাম,
এবং বারবার খালি মনে হচ্ছে আজকে আনন্দবাজার ফ্রন্ট পেজে হেডিং করেছে খুনের মামলা হওয়া উচিত কমিশনের তোপ হাইকোর্টের। জাস্টিসের এই বক্তব্যকে নিয়ে আনন্দবাজার পত্রিকায় হেডলাইন করে যে বার্তা জনমানুষে দিতে চাইছে যে অষ্টম দফা যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে যাতে কম সংখ্যক মানুষ শেষ পর্যন্ত ভোট দিতে বেরোয়। মানে ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার, যাতে শেষ দফা নির্বাচনে অন্তত কলকাতার 7টা নির্বাচন আছে, কেন্দ্র আছে, তাতে যাতে মানুষ ভোট দিতে না বেরোয়। এই যে আনন্দবাজারের ভূমিকা এবং এক শ্রেণীর সংবাদ মাধ্যমের ভূমিকা, যেখানে কোনো জায়গায় কখনো কোনোভাবে লেখা নেই যে খুনের মামলা হওয়া উচিত, চিফ জাস্টিস বলছেন বা লিখেছেন, সে রাস্তার হাতে রয়েছে, অথচ আনন্দবাজার এটাকে হেডলাইন করলো এবং এবিপি আনন্দ এটাকে নিয়ে একটা নাটক করার চেষ্টা করে গেল সারাদিন। মানে এই লজ্জাজনক ভূমিকায় এক শ্রেণীর সংবাদ মাধ্যমের মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করার জন্য যাতে কম টার্ন আউট হয় এবং তার ফসল মমতা বন্দ্যোপাধ্যায় পান, কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি তো সংবাদ মাধ্যমের খুব কাছাকাছির মানুষ, কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, সপ্তম দফার নির্বাচনের ঠিক পর থেকেই আমরা এই ট্রেন্ডটা লক্ষ্য করলাম। হঠাৎ করে কিছু সংবাদ মাধ্যম তারা প্রচার শুরু করে দিল যে পশ্চিমবঙ্গে যে কোভিড ছড়াচ্ছে তার জন্য নাকি দায়ী ইলেকশন কমিশনার, তার জন্য দায়ী হচ্ছে রাজনৈতিক দলগুলো। এই যে সপ্তম দফার নির্বাচনের পরে এই যে প্রচারটা তারা শুরু করলো, কোথাও আমার মনে হয়েছিল এটা একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাটা হলো কলকাতা সহ শহরাঞ্চলের ভোটাররা যাতে ভয়ে ভোট দিতে না যায় ভোটের দিন, তার পরবর্তী যে ভোট আছে তার একটা কারণ হতে পারে। দ্বিতীয় যে কথাটা, আজকে যে সংবাদ মাধ্যম ইলেকশন কমিশনার বা রাজনৈতিক দলগুলোকে একথা বলছে তাদের কোনো নৈতিক অধিকার নেই এইসব নিয়ে কথা বলার, তার কারণ আমরা দেখেছি যখন প্রচার পর্ব চলছিল দিনের পর দিন এই সংবাদপত্র গোষ্ঠী, এই চ্যানেলগুলো তারা কোনো নেতার পিছন দিককার ছবি, মানে নেতার জনসভার পিছন দিককার ছবি দেখিয়ে তারা প্রচার করে যে অমুকের সবাই লোক হয়নি, তমুকের সবাই লোক হয়নি, সব শো হয়েছে। যদি কোভিড ম্যানেজমেন্টটাই তাদের একমাত্র উদ্দেশ্য হয় তাহলে সেদিন কোন উদ্দেশ্যে তারা সেই ছবি ছপিয়ে সেই সমস্ত রাজনৈতিক দলকে উৎসাহিত করেছিলেন যাতে আরো বেশি সংখ্যক করে মানুষ মিছিলে আসে বা মিটিং এ আসে। অর্থাৎ এদের কোনো নৈতিকতার জায়গা নেই এইসব নিয়ে সমালোচনা করার। অর্থাৎ যখন যে ব্যবসা এরা করে, যেদিক থেকে টাকা পাবে মনে করে, আমার মনে হয় তাদের পলিসি মতো এরা চলে। দ্বিতীয় কথা, কালকে যেহেতু নির্বাচন ছিল, কলকাতারও 4টে বিধানসভা নির্বাচন ছিল, হঠাৎ করে দেখলাম দুপুরবেলা থেকে একটা ব্রেকিং নিউজ সবাই শুরু করে দিল যে ইলেকশন কমিশনারকে নাকি মাদ্রাজ হাইকোর্ট ভৎসনা করেছে, তীব্র ভৎসনা করেছে এবং এমন কথাও নাকি বলেছে এদের বিরুদ্ধে খুনের মামলা হতে পারে। সাথে সাথে আমি ন্যাশনাল চ্যানেলগুলো ঘুরলাম, সেখানে কোথাও এর তেমন আমি খবর পাচ্ছিলাম না। আমি তখন তামিলনাড়ুর হাইকোর্টের যে সাইট সেখান থেকে যখন অর্ডারটি দেখলাম, সেই অর্ডারের মধ্যে কোথাও এটা নেই। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই যে রায়টা, এই রায়টার সাথে পশ্চিমবঙ্গ নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সেখানকার একটি বিধানসভাতে 77 জন প্রার্থী আছে, একজন সেই হাইকোর্টে অ্যাপিল করেছে যে সেই 77 জনের যেখানে বিধানসভায় প্রার্থী আছে তাদের কাউন্টিংটা যাতে কোভিড বিধি মেনে হয় তার জন্য অ্যাপিল করেছে। এবং তার এগেনস্টে তামিলনাড়ু হাইকোর্ট ইলেকশন কমিশনারকে বলেছে 2 তারিখের কাউন্টিং এ তুমি কি ব্যবস্থা করছো 30 এপ্রিলের মধ্যে জানাও। এটাই ঘটনা, এটাই অর্ডারে আছে। তার বাইরে যেসব কথা বলছে আমি মনে করি এইসব কথা অন্তত রেকর্ডেড কোথাও নেই, তাহলে এরা পেল কোথায়? অবজারভেশন যদি আপনি বলেন, কোর্টের অবজারভেশন, একজন আইনজীবী হিসাবে আমি বলতে পারি যে এর আগে একাধিক জাজেসরা তারা এই সংবাদ মাধ্যমকে ভৎসনা করেছে যে তাদের অবজারভেশন নিয়ে আপনারা কোনো মতেই নিউজ করতে পারেন না বা ব্রেকিং নিউজ করতে পারেন না, কারণ অবজারভেশনে বিচারপতিরা যেটা বলেন সেটা রেকর্ডেড না, কোথাও রেকর্ডেড থাকে না এবং সংবাদ মাধ্যমের কোনো অধিকার নেই সেটাকে নিয়ে ব্রেকিং নিউজ করার। আজকে যারা এই কথাগুলো বলছেন তারা অন্তত ডকুমেন্টারি দেখাতে পারবেন না যে সেই সত্যিকারের সেই বিচারপতি এরকম কোনো কথা বলেছেন কিনা। যদিও বা কোর্টের ভিতরে বলে থাকেন, সেটা সংবাদ মাধ্যমের ব্রেকিং নিউজ করার কোনো নৈতিক অধিকার নেই। একাধিক কেসে এর আগে একাধিক বিচারপতি এই কথা বলেছেন। তারপরেও আমরা দেখতে পেলাম পুরো নিউজটাকে এমন ভাবে পরিবেশন করা হলো যাতে পশ্চিমবঙ্গের যে কোভিড ছড়াচ্ছে তার জন্য একমাত্র নির্বাচন কমিশন দায়ী, একমাত্র রাজনৈতিক দলগুলো দায়ী এবং মানুষকে ভীত সন্ত্রস্ত করা। দেখুন, ভারতবর্ষের নির্বাচন কমিশনকে ভারতবর্ষের সংবিধান দায়িত্ব দিয়েছে প্রতি 5 বছর অন্তর নির্বাচন করার। সেই নির্বাচন তারা করছে এবং এবারের পশ্চিমবঙ্গের নির্বাচন যদি দেখা যায় যে অন্যবারের তুলনায় অন্যবারের নির্বাচনে যত মানুষের প্রাণ ক্ষতি হয়, যত মানুষের মৃত্যু ঘটে, সেই তুলনায় এখনো অবধি সেই সংখ্যার
অনেক কম, এবং অনেক মানুষ বলছে যে এবার তারা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন। আমি জানি না এটাই কাউরে প্রবলেম হচ্ছে কিনা। অধিকাংশ মানুষ যখন ভালোভাবে ভোট দিতে পারছেন এবং আগামীতে যে নির্বাচন আসছে সেই নির্বাচনেও মানুষ যদি বেশি সংখ্যক ভোট দেয় তাতে কাউরের স্বার্থ বিঘ্নিত হবে, শাসক দলের ক্ষতি হয়ে যাবে। সেই জন্য এমন কিছু করো যাতে মানুষ ভোট দিতে না বেরোয়, তার এক বৃহত্তর পরিকল্পনার কোনো অংশ এই সমস্ত সংবাদ মাধ্যম হয়েছে কিনা আমি জানি না। কিন্তু কালকে যে ঘটনাটি ঘটছে, মাদ্রাজ হাইকোর্টকে কোর্ট করে যে ঘটনা সারাদিন ধরে চলেছে, এটাকে কোনোভাবেই সমর্থন করা যায় না, বিশেষ করে যার সাথে পশ্চিমবঙ্গ নির্বাচনের কোনো সম্পর্ক নেই। প্রণয়দা, একটা কথা বলি, আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর এই ধরনের প্রাণান্তকর চেষ্টা, আমার খালি বারবার মনে হচ্ছে এই সংবাদ মাধ্যমের উপর এত মানুষের, লক্ষ লক্ষ মানুষের ভরসা, তাদের নিয়ে একটি প্রতিষ্ঠান ছিনিমিনি খেলছে। একদম হাইকোর্টের চিফ জাস্টিসের রায়টাকে বিকৃত করে এইভাবে প্রেজেন্টেশন করে মানুষ যাতে বেশি করে ভোট কেন্দ্রে না যায় তার চেষ্টা করছে। মানে আমি বুঝে উঠতে পারছি না। বিশ্বাস করুন প্রণয়দা, যে আনন্দবাজার গোষ্ঠীর এই লজ্জাজনক ভূমিকা, মানে এটা সারা পৃথিবীর মানুষের বারবার করে জানা উচিত যে এতে আম কি দালালি, কি বলবেন? না, একদমই সন্ময়বাবু, দেখুন আমাদের সবারই যেটা হওয়া উচিত যে গণতন্ত্রে মানুষ অংশগ্রহণ করুক। আজকে আগামী 5 বছর পশ্চিমবঙ্গ কোন রাস্তায় চলবে, পশ্চিমবঙ্গের সরকার কিভাবে চলবে, 10 বছর যেভাবে চলেছে সেইভাবেই চলবে নাকি একটা বিকল্প হবে, তাতে মানুষ অংশগ্রহণ করুক। এটা আমাদের সকলেরই প্রচেষ্টা থাকে। মানুষ যদি মনে করে যেটা চলেছে সেটা ঠিক চলেছে, তাদেরকে ভোট দেবে। মানুষ যদি মনে করে তার বিকল্প দরকার, তাই সেটা দেবে। কিন্তু যখন আমি বারবারই যেটা বলছি, 6ষ্ঠ দফার নির্বাচনের পর থেকেই হঠাৎ করে দেখা গেল যে কোভিড নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে পড়লো এই সমস্ত সংবাদ মাধ্যম। আমি একটি ডিবেটে ছিলাম, আমি তখন বলেছিলাম যে এই কোভিড সিচুয়েশন আপনাদের চ্যানেল কি বন্ধ হয়েছে, আপনারা কি অফিসে আসা বন্ধ করেছেন? সমস্ত কিছু যদি চলে তাহলে মানুষ কেন ভোটাধিকার প্রয়োগ করবে না, কেন নির্বাচন হবে না, কেন রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্য জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করবে না? তখন কিন্তু তার উত্তর তারা কিছু দিতে পারেনি। তখন তারা আমাকে বলেছিল এটা তাদের ইমার্জেন্সি সার্ভিসের মধ্যে পড়ে। আমিও তখন বলেছিলাম যে মানুষের ভোটাধিকার প্রয়োগ করা, মানুষকে ভোট দিতে যাওয়ার সচেতনতা করা, এটা আবশ্যক কাজের মধ্যে পড়ে। সেই জন্য এগুলো রাজনৈতিক দলগুলো করছে এবং করা উচিত, অবশ্যই কোভিড বিধি মেনে। একটি কথা আমি বলতে পারি যে দেখুন, গত আগস্ট মাসে নির্বাচন কমিশনার যে কোভিড বিধি ঘোষণা করেছিল, যে কোভিড বিধি মেনে নির্বাচন হবে, সমস্ত রাজনৈতিক দল সেখানে ছিল, তাদের সম্মতি নিয়ে হয়েছিল। আমি বলতে পারি আমাদের দল অন্তত সেই সমস্ত কোভিড বিধিকে ভেঙে কোনো প্রচার করেনি। যদি এইরকম অবস্থা না হয়ে থাকে, আজকে সামগ্রিকভাবে গোটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে সারা পৃথিবী জুড়ে, যেসব রাজ্যে নির্বাচন হচ্ছে সেখানে ইফেক্ট হচ্ছে, যেসব জায়গায় নির্বাচন নেই সেখানেও হচ্ছে। সেই জন্য কোভিড বাড়ছে, তার জন্য নির্বাচন কমিশন দায়ী, তার জন্য একটা নির্দিষ্ট রাজনৈতিক দল দায়ী বা তাদের প্রচার দায়ী। এইটাকে যখন দাগিয়ে দেওয়া হচ্ছে বা দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে, তখনই মনে হয় যে কোনো একটা বৃহত্তর ষড়যন্ত্র চলছে। সেই বৃহত্তর ষড়যন্ত্রের একটা পার্ট হয়তো এই সমস্ত সংবাদ মাধ্যম হয়েছে। অর্থাৎ যে কোটি কোটি টাকা সরকারের তারা বিজ্ঞাপন হিসেবে পেয়েছে, তার ঋণ শোধ করার কোনো শর্তের মধ্যে আছে কিনা আমি জানি না। তবে পশ্চিমবঙ্গের মানুষ এই যে ব্যবস্থা, এই ব্যবস্থায় সাময়িক বিভ্রান্ত হতে পারেন, কাউরের মধ্যে সামান্য ভয় ভীতি কাজ করতে পারে। আগামী পরশু যে নির্বাচন আছে, আমি পশ্চিমবঙ্গের মানুষের কাছে আবেদন জানাবো যে কোভিড ব্যবস্থা মেনে সতর্কতা অবলম্বন করে অবশ্যই আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। কারণ মনে রাখবেন, 5 বছর অন্তত একদিন সুযোগ থেকে জনগণের কাছে তার জনপ্রতিনিধিকে নির্বাচিত করার। কোভিড আছে, আগামীকাল হয়তো ঠিকও হয়ে যাবে, কিন্তু একবার যদি সরকার তৈরি হয় তাহলে আজকে পশ্চিমবঙ্গের কোভিড পজিশনে আমরা যা দেখতে পাচ্ছি, আগামী 5 বছর হয়তো সেটাই দেখতে হবে। সেই জন্য গণতন্ত্রের স্বার্থে মানুষ ভোটাধিকার প্রয়োগ করুন, এই আবেদন আমি পশ্চিমবঙ্গের জনগণের কাছে রাখবো। অনেক ধন্যবাদ প্রণয়দা, অনেক ধন্যবাদ।